তোমরা যারা ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের যাদের ইতিহাস সাবজেক্টটা পাশে নিয়েছো, তোমাদের ইতিহাস সাবজেক্টের একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব। এই প্রশ্নের এই বছর পরীক্ষার জন্য অর্থাৎ 2024 সালে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট, কাজে এই প্রশ্নটা ভালো করে নিও। তো হ্যালো বর্ধমান বিশ্ববিদ্যালয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। তো তোমাদেরকে সেমিস্টার সাজেশন 2.0 চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো তোমরা এর আগে শুনলে যে আমি একটা কী বলেছিলাম যে এই বছর পরীক্ষার জন্য এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। তো তোমরা একদম ঠিকই শুনেছো, এই বছর পরীক্ষার জন্য অর্থাৎ তোমাদের 2024 সালে পরীক্ষার জন্য ইতিহাসটা তোমরা যারা পাস কোর্স নিয়েছো, তোমাদের ইতিহাস যাদের আছে CC1D, তোমাদের 2024 সালে পরীক্ষার জন্য এই 10 নম্বরের একটা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্নের এই বছর পরীক্ষার জন্য তোমাদের 2024 সালে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা তোমাদের এই বছর করে যেতেই হবে। এবং তোমরা যারা আমাদের সাজেশনের ভিডিওটা দেখেছো, তোমরাও দেখবে যে আমি প্রথমে এই প্রশ্নটা দিয়েছি। তো বুঝতেই পারছো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা তোমাদের এই বছর করে যেতেই হবে, এটা 10 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এবং ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ কথা জানিয়ে দিই, তোমরা যারা আমার চ্যানেলে নতুন আসছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, কারণ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা সাজেশন এবং উত্তর তুমি এই চ্যানেল নিয়ে পেয়ে যাবে। তো চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। এবং তোমরা যারা এখনও পর্যন্ত ইতিহাসের সাজেশনটা দেখোনি, এই সাবজেক্টে পাস করতে তোমাদের যে সাজেশনটা দিচ্ছি, তোমরা যারা এখনও পর্যন্ত সাজেশনটা দেখোনি, অতি অবশ্যই আগে সাজেশনটা দেখে নেবে এবং তারপরে এই প্রশ্নের উত্তরটা ভালো করে শুনে নেবে এবং তারপরে খাতা লিখে নেবে, তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হয়ে যাবে। এবং ইতিহাস ছাড়াও তোমাদের বাংলা বিষয় অর্থাৎ মেন বাংলা CC1D ভাষাতত্ত্ব, তোমাদের যেটা বর্ধমান ইউনিভার্সিটি নাটে পড়াশোনা করছে, তোমাদের বাংলাতে ভাষাতত্ত্ব আছে, তো ভাষাতত্ত্বের সাজেশনে দিয়ে দিয়েছি। এবং তোমাদের যেটা আরেকটা বাংলা পড়তে হবে কম্পালসারি বাংলা, সেই বাংলাটাও আমি অনেকগুলো, তোমাদের ওখানে মোট 10টা কবিতা আছে, ওখান থেকে অনেকগুলো কবিতা থেকে তোমাদের যে শর্ট কোশ্চেনগুলো আসতে পারে ওটা তোমাদের MCQ প্যাটার্ন হবে, অর্থাৎ ওই মাসের পরীক্ষা দেবে। ওখান থেকে অনেকগুলো MCQ নিয়ে আলোচনা করে দিয়েছি, অর্থাৎ প্রত্যেকটা কবিতা থেকে আমি MCQগুলো নিয়ে আলোচনা করে দিয়েছি। তোমরা যারা এখনও পর্যন্ত ওই ভিডিওগুলো দেখোনি, অতি অবশ্যই এই ভিডিওটা শেষে আমি লিঙ্ক দিয়ে দেবো বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং ভিডিওটার শেষে এন্ড স্ক্রিনে পেয়ে যাবে। তো তোমরা অতি অবশ্যই দেখে নেবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো প্রশ্নটা দেখে নাও, প্রশ্নটা হচ্ছে দ্বিজাতি তত্ত্ব বলতে কী বোঝো, ভারত বিভাগ কি অনিবার্য ছিল? দ্বিজাতি তত্ত্ব বলতে কী বোঝো, ভারত বিভাগ কি অনিবার্য ছিল? এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, 10 নম্বরের একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটি নিয়ে আলোচনা করব, কাজেই তোমরা কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না, স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবে না। এবং ভিডিওটা ভালো করে একবার মন দিয়ে শুনে নাও এবং তারপরে খাতা লিখে নেবে, তাহলে দেখবে তোমাদের মনে রাখতে সহজ হয়ে যাবে। এবং তোমরা যারা এখনও পর্যন্ত, আমি SAQ তোমাদের অলরেডি আলোচনা করে দিয়েছি, SAQ নিয়ে একটা সাজেশন দিয়ে দিয়েছি। এবং তোমাদের যে সাজেশনটা ফোর্থ সেমিস্টার ইতিহাস এবং বাংলা, এই দুটো সাবজেক্টের সাজেশন দিয়ে দিয়েছি, এবং একে অন্যান্য সাবজেক্টের সাজেশনগুলো আমি একে দিয়ে দেবো। তো তোমরা অবশ্যই চ্যানেলটার সাথে থেকো। তো চলো উত্তরে দেখে নেওয়া যাক। তো দেখো আরেকবার আমি প্রশ্নটা পড়ে দিচ্ছি, দ্বিজাতি তত্ত্ব বলতে কী বোঝো, ভারত বিভাগ কি অনিবার্য ছিল? তো উত্তরে দেখে নাম, হিন্দু ও মুসলমানরা হলো দুটি পৃথক জাতি, এই তত্ত্বই দ্বিজাতি তত্ত্ব নামে পরিচিত। তো দ্বিজাতি তত্ত্ব বলতে কী বোঝায়, হিন্দু ও মুসলমানরা হলো দুটি পৃথক জাতি, এই তত্ত্বই দ্বিজাতি তত্ত্ব নামে পরিচিত। স্যার সৈয়দ আহমেদ খাঁ দ্বিজাতি তত্ত্বের বীজ বপন করলে পরবর্তীকালে মোহাম্মদ আলী জিন্না পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবিতে এই তত্ত্ব প্রচার করেন। ভারত বিভাগকে অনিবার্য ছিল? তো দেখো ভারত বিভাগকে অনিবার্য ছিল, তো 1 নম্বর পয়েন্টে দেখো, পাকিস্তানের সৃষ্টি। দীর্ঘ সংগ্রামের পর 14ই আগস্ট 1947 মধ্যরাতে ব্রিটিশ সরকার ভারতের স্বাধীনতা ঘোষণা করে। নেহরুর ভাষায় অবস্থান হয়ে একটি যুগে যা দেশের আত্মাকে দীর্ঘদিন রুদ্ধ রাখা হয়েছিল, তা হয়ে ওঠে বঙ্গময়। ভারত স্বাধীন হলো কিন্তু দ্বিখণ্ডিত হলো, জন্মল নতুন শিশু রাষ্ট্র পাকিস্তান। বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ধার্যধারী ভারতবর্ষ, এর ঐতিহ্য, গৌরব, সহনশীলতা ইত্যাদি মানবিক অতীতের কথা বিস্তৃত হয়ে মেনে নিলে বিশাল ভারত মাতার অঙ্গচ্ছেদ। প্রশ্ন হলে ভারত বিভাজন কি অনিবার্য ছিল? এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট 2024 সালে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা এই প্রশ্নটা কেউ বাদ দেওয়ার চেষ্টা করবে না। তো চলো পরবর্তী নাম দায়িত্বকর। অনেকেই বলেন যে ভারত বিভাগ অনিবার্য ছিল না, ইচ্ছা করলেই তা এড়ানো যেত। কয়েকজন নেতার ভুল এবং তাদের স্বার্থান্বেষী মনোভাব ভারত বিভাগকে অনিবার্য করে তুলেছিল। ট্যাগ নম্বর দেখলাম, ভারত বিভাগের জন্য অনেক সময় জিন্নাকে দায়ী করা হয়। লিওনার্ড মসলে বলেন যে পাকিস্তান হলো মোহাম্মদ আলী জিন্নার একক অবদান। লিওনার্ড মসলি কী বলেন যে পাকিস্তান হলো মোহাম্মদ আলী জিন্নার একক অবদান। কেবলমাত্র মসলেই নন, আরও অনেক ঐতিহাসিক এই মতেই প্রকাশ করে থাকেন। কেবলমাত্র মসলেই নয়, আরও অনেক ঐতিহাসিক এই মতই মানেন। এবং 2 নম্বর দেখলাম, অনেকের মধ্যে ব্রিটিশ সরকারের বিভেদ নীতি ভারত বিভাগের জন্য দায়ী ছিল। সাম্রাজ্যবাদী শক্তির অন্যতম হাতিয়ার ডেভিড অ্যান্ড রুল নীতির অবলম্বন করে সাম্রাজ্যবাদীর স্বার্থে তারা ভারত বিভাগ করে। 3 নম্বর দেখলাম, অন্যদিকে রজনীপাল দত্ত, অধ্যাপক হরীন্দ্রনাথ মুখোপাধ্যায়, ডক্টর সুমিত সরকার প্রমুখ মার্কাসবাদী পণ্ডিতরা এর জন্য জাতীয় কংগ্রেসে বিশ্বাসঘাতক আখ্যা দিতে কুসুর করেনি। আসলে এসব অভিযোগের কোনোটিকেই পূর্ণ সত্য বলে আখ্যায়িত করা যুক্তিসম্মত হবে না।
তো 3 নম্বর পয়েন্টে দেখে নাও সাম্প্রদায়িক সংঘর্ষের অবদান। সাধারণভাবে ভারত বিভাগের জন্য হিন্দু মুসলমান দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা জিন্নাকে দায়ী করা হয়ে থাকে। কলকাতা হত্যাকাণ্ড দেশ জুড়ে সাম্প্রদায়িক সংঘর্ষের তীব্রতা প্রমাণ করেছিল যে হিন্দু ও মুসলমান একত্রে অবস্থান সম্ভব নয়, তাই ভারত বিভাগ ছাড়া গতান্তর ছিল না। তো 4 নম্বর পয়েন্ট দেখো ধর্ম ও রাজনীতি সংমিশ্রণ। ধর্ম ও রাজনীতি সংমিশ্রণ একথা অনস্বীকার্য যে জাতীয়তা কংগ্রেসের মুসলমানদের আস্থা অর্জন করতে পারেনি। জিন্না প্রমুখ বক্তব্য অনুযায়ী কংগ্রেস একটি হিন্দু প্রতিষ্ঠান হয়েছিল, এই নাটা বাদ দিয়ে দেবে, হিন্দু প্রতিষ্ঠান হয়েছিল, কিন্তু কংগ্রেস ও মুসলমানদের সাথে সংযোগ গড়তে পারেনি। তাই অমলেশ ত্রিপাঠী বক্তব্য করেছেন যে কংগ্রেসের প্রায় সকল স্বার্থ মতকে আপন জাতীয়তাবাদ ভাবধারা আনতে সক্ষম হলে মুসলমানদের ব্যাপারে ব্যর্থ হয়েছিল এবং সে কারণে দেশ বিভাগ অনিবার্য হয়ে উঠেছিল। আয়েশা জালাল অভিযোগ করেন যে জিন্না নয়, রাজনীতির সাথে ধর্মকে মিশিয়ে দিলেন গান্ধী এবং সে কারণে মুসলমানরা ভারতীয় জনজীবনের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। শ্রীমতী জালাল এই অভিমত যথার্থ নয়। গান্ধীজি যে রামরাজ্যের আদর্শ প্রচার করেছিলেন সেখানে ধর্মীয় সংকীর্ণতা ছিল না। তবে কেবল কংগ্রেস নয়, হিন্দু মহাসভা RSS প্রভৃতি হিন্দু সাম্প্রদায়িক দল ও গোষ্ঠীর কার্যকলাপ হিন্দু মুসলমান ব্যবধানকে দূর ব্যতিক্রম করেছিল। 5 নম্বর দেখলাম ইংরেজ সরকারের ভূমিকা। অনেকে মনে করেন হিন্দু মুসলমান বিভেদ সত্ত্বেও ভারত বিভাগ আইনে যেত যদি ইংরেজ সরকার ডেভিড অ্যান্ড রুল নীতির মূলতত্ত্ব হিন্দু মুসলমান নেতার অনুধাবন করতে পারতেন। ইংরেজের লক্ষ্য ছিল সাম্প্রতিক ভেদাভেদ সৃষ্টি করে ঔপন্যাসিক শাসন টিকিয়ে রাখা। এক্ষেত্রে চার্চিলের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। রাজা ষষ্ঠ চার্চের কাছে তিনি প্রমাণ দিয়েছিলেন যে এই উপমহাদেশে ব্রিটিশ সরকারের সমান মর্যাদা রক্ষা করতে হলে জিন্নার হাতে পাকিস্তান তুলে দেওয়া আবশ্যিক। তবে এই কথা মানতে হবে তিনি হিন্দু মুসলমান বিভেদ সৃষ্টির ইংরেজে যতটা দায়ী ছিল তার থেকে হিন্দু মুসলমান নেতাদের দায়িত্ব কম ছিল না। তো 6 নম্বর দেখলাম কংগ্রেসের ভূমিকা। দেশভাগের জন্য কংগ্রেসকে দায়ী করা হয়। বলা হয় যে মৌলানা আজাদ ব্যতীত আর কোনো নেতা সেভাবে দেশভাগের বিরোধিতা করেনি। বলা হয় যে গান্ধীজি যদি দেশভাগের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়ে একাই আন্দোলনে নামতেন তাহলে অসংখ্য বুদ্ধিজীবী প্রসন্ন মানুষ তার পাশে দাঁড়াতো। বলা হয় যে জাতীয় আন্দোলনের শেষ পর্যায়ে পৌঁছে কংগ্রেসের নেতাদের জীবনে শক্তি নিঃশেষ হয়ে পড়ে এবং রণক্লান্ত এইসব নেতার ক্ষমতার মোহে আচ্ছন্ন হয়ে দেশভাগ মেনে নেন। মার্ক্সবাদী পণ্ডিতরা বলেন যে কংগ্রেসের 1945 থেকে 1947-এর গণবিদ্রোহ আতঙ্কিত হয়ে সরকারের সঙ্গে বোঝাপড়া করে ক্ষমতা ভাগ করে নেন। এই সময় কংগ্রেস যদি সকল সাম্রাজ্যবাদ বিরোধী শক্তিকে সংহত করে একটা গণ আন্দোলন গড়ে তুলত তাহলে ভারত বিভাগ এড়ানো যেত। তাই বলা চলে যে ভারত বিভাগের জন্য লীগ বা জিন্না জাতীয় কংগ্রেস ও ইংরেজ এদের কেউকেই যেমন পুরোপুরি দায়ী নয় তেমনি প্রত্যেকেই কিছু কিছু দায়ী। এদের কেউই প্রথম স্বতন্ত্রতা রাষ্ট্র চায়নি। লীগ ও ইংরেজের কাছে পাকিস্তানের দাবি ছিল তরুপেশ তাস। তবে শেষ পর্যন্ত প্রত্যেকের কাছে ভারত বিভাগের সব সমস্যার সমাধান বলে মনে হয়েছিল। বিশিষ্ট বুদ্ধিজীবী অনন্ত শঙ্কর রায় বলেছেন ইংরেজ ভাগ করে দিয়ে গেলে এটা পূর্ণ সত্য নয়, কংগ্রেস ভাগ করে দিয়ে গেলে এটা অনেকটা সত্য। আমরা যেন জিন্নাকে পুরোপুরি দায়ী না করি, ইংরেজকেও না। এই প্রশ্নের উত্তরটা অবশ্যই তোমরা খাতায় ভালো করে লিখে নেবে, কারণ এই প্রশ্নটা এই বছর পরীক্ষার জন্য তোমাদের ইতিহাস পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা তোমরা ভালো করে খাতায় লিখে নেবে এবং এর পরবর্তী ভিডিওতে আমার সাজেশনটা দিয়েছি ইতিহাসের, সেই সাজেশনে অন্য কোনো প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। তো তোমাদের আরও কোন সাবজেক্টের সাজেশন এবং উত্তর প্রয়োজন আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। এছাড়াও তোমাদের মেন বাংলা ভাষাতত্ত্ব এবং তোমাদের যে কম্পালসারি বাংলা মিল বাংলা L22 যে ওখানে তোমাদের মোট 10টাই কবিতা আছে, ওখানে তোমরা নিশ্চয়ই জেনে গেছো তোমাদের ওই মাস থেকে পরীক্ষা হবে, তোমাদের MCQ পরীক্ষাটা হবে। তো তোমাদের যে ওই 10টা কবিতা যে ওখান থেকে 5-6টা কবিতা থেকে তোমাদের যে MCQগুলো আসতে পারে সেই MCQ উত্তরগুলো নিয়ে আলোচনা করে দিয়েছি এবং তোমাদের যে আরও কবিতাগুলো আছে সেখান থেকে প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও এবং ভিডিওটা একটা লাইক দিয়ে দিও। তোমার ভিডিওটা যদি তোমার কোনো উপকার আসে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না, কারণ একটা ভিডিও তৈরি করতে অনেকটাই সময় লাগে এবং অনেকটাই খাটনি করতে হয়। তো তোমরা প্লিজ একটা লাইক দিয়ে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে এবং ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো চলো।